সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ আলোচনায় আমন্ত্রণ। আজ আমরা পার্বত্য চট্টগ্রামের একটা বেশ অদ্ভুত বিরোধাভাস নিয়ে কথা বলবো। অঞ্চলটা তো প্রাকৃতিক সম্পদে ভরপুর, তাই না? বন, পাহাড়, ঝর্ণা, খনিজ, অনেক কিছু। কিন্তু সেখানকার মানুষ, বিশেষ করে যদি পাহাড়ি জনগোষ্ঠীর কথা বলি, তারা কেন এত দারিদ্র্যের মধ্যে? প্রথম আলোতে বুদ্ধজ্যোতি চাকমার একটা লেখা পড়লাম, দারুণ বিশ্লেষণ। উনি প্রশ্ন তুলেছেন, এই সম্পদশালী দরিদ্র অবস্থাটা কেন? আমরা আজ এটাই একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, শুরুতেই যে বিষয়টা আমার মাথায় আসছে সেটা হলো, পাহাড়ের দারিদ্র্য আর সমতলের দারিদ্র্য কি এক? ধরনটা কি আলাদা? হ্যাঁ, এখানেই মূল পার্থক্যটা। প্রবন্ধেও এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে। সমতলে দারিদ্র্য আমরা সাধারণত বুঝি সম্পদের অভাব, কিছুই নেই। কিন্তু পাহাড়ে ব্যাপারটা ঠিক উল্টো। সম্পদ প্রচুর, ভূমি আছে, বন আছে, ঝিরিঝর্ণা, কিন্তু মানুষ দরিদ্র। লেখক এটাকে বলছেন সম্পদশালী দরিদ্র। বেশ ইন্টারেস্টিং টার্ম, তাই না? আসলেই। এত প্রাচুর্যের মাঝে এই অবস্থা। তো এর কারণটা কি? প্রবন্ধে কি বলা হচ্ছে? নিশ্চয়ই অনেকগুলো কারণ আছে। অবশ্যই। বিষয়টা বেশ জটিল, বহুমাত্রিক। প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হল রাজনৈতিক অস্থিতিশীলতা। দেখুন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি তো হল। হ্যাঁ, একটা আশা তৈরি হয়েছিল তখন। ঠিক। কিছু সময়ের জন্য হয়তো একটু শান্তির দেখাও মিলেছিল, কিন্তু চুক্তির পূর্ণ বাস্তবায়ন তো হল না। ফলে পরিস্থিতিটা পুরোপুরি শান্ত হল না। এই যে একটা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা, এটাই কি অর্থনৈতিক উদ্যোগের পথে বাধা? একদম। এই অনিশ্চয়তার কারণে মানুষ কিন্তু বড় পরিসরে বিনিয়োগ বা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে ভয় পাচ্ছে, সাহস পাচ্ছে না। বোঝা গেল, রাজনৈতিক স্থিরতা না এলে অর্থনৈতিকভাবে এগোনো কঠিন। আচ্ছা, এর সাথে কি শিক্ষার কোনো সম্পর্ক আছে? মানব সম্পদের অভাব আছে তো। এটাই প্রবন্ধে উল্লেখিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ। শিক্ষার অভাব, বিশেষ করে গুণগত শিক্ষার অভাবটা প্রকট। পরিসংখ্যানগুলো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়। ধরুন, প্রাইমারি লেভেলেই ঝরে পড়ার হার প্রায় ৪০% বেশি। বলেন কি? ৪০%? হ্যাঁ, আর যারা শেষ পর্যন্ত টিকে থাকছে তাদের মধ্যে স্নাতকোত্তর পর্যন্ত পৌঁছাতে পারছে মাত্র ২%-ও কম। ভাবা যায়? তার এই যে এত প্রাকৃতিক সম্পদ, সেটাকে কাজে লাগানোর মতো দক্ষ লোকই তৈরি হচ্ছে না। ঠিক তাই। স্থানীয়ভাবে দক্ষ মানবসম্পদ তৈরি না হলে বাইরের সম্পদের ওপর নির্ভরশীলতা বাড়ে, অথবা সম্পদটা অব্যবহৃতই থেকে যায়। স্থানীয়রা সেটা সুফল পায় না। তাহলে রাজনৈতিক সমস্যা, শিক্ষার অভাব, আচ্ছা, উন্নয়নমূলক কাজ তো কিছু হয়, রাস্তাঘাট বা অন্য কিছু, সেগুলো কি কাজে আসছে না? এখানেই আসছে তৃতীয় সমস্যাটা। প্রবন্ধকার এটাকে বলছেন উপর থেকে চাপিয়ে দেওয়া উন্নয়ন মডেল। বুঝিয়ে বলবেন একটু? হল, অনেক উন্নয়ন পরিকল্পনাতেই স্থানীয় মানুষের চাহিদা, তাদের মতামত বা অংশগ্রহণকে তেমন গুরুত্বই দেওয়া হয় না। যেমন ধরুন, রুমা থেকে থানচি যে সড়কটা হলো, হ্যাঁ, জানি। ওই রাস্তাটা কোন দিক দিয়ে যাবে, তাতে পরিবেশের কি প্রভাব পড়বে, স্থানীয় ঝিরি বা বনের কি হবে, এই বিষয়গুলো নিয়ে স্থানীয়দের সাথে কোনো আলোচনাই করা হয়নি। ও আচ্ছা, তার তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্তটা। অনেকটা তাই। ফলে হচ্ছে কি, এই তথাকথিত উন্নয়নের সুবিধা হয়তো বাইরের কেউ পাচ্ছে, কিন্তু স্থানীয়রা অনেক সময়ের শিকার হচ্ছেন, উচ্ছেদ হচ্ছেন, পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের মধ্যে এক ধরনের উন্নয়ন ভীতি তৈরি হয়েছে। তারা উন্নয়নকে ভয় পেতে শুরু করেছে। পরিস্থিতিটা আসলেই জটিল। একদিকে সম্পদ, অন্যদিকে এতগুলো সমস্যা। আচ্ছা, প্রবন্ধে কি অন্য কোনো দিকের কথাও বলা হয়েছে? কোনো সাংস্কৃতিক বা দার্শনিক দিক? হ্যাঁ, একটা ইন্টারেস্টিং পয়েন্ট তোলা হয়েছে। রাঙামাটির একটা সেমিনারের কথা উল্লেখ করে বলা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে তো বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা বেশ উল্লেখযোগ্য, এবং আশ্চর্যের বিষয় হল দারিদ্র্য তাদের মধ্যে বেশি দেখা যায়। অথচ বৌদ্ধ ধর্মের যে মূল দর্শন, ধরুন চতুরার্য সত্য, যা দুঃখ এবং তা থেকে মুক্তির পথ দেখায়, এই জ্ঞানভিত্তিক দর্শনটাকে কিন্তু উন্নয়ন অর্থনীতিতে কাজে লাগানোর বিরাট সম্ভাবনা আছে। সেটা কিভাবে? এই দর্শনের যে প্রজ্ঞা, আত্মনির্ভরশীলতার কথা, সেটাকে কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নেওয়া যায়। বিশ্বের অন্য জায়গায় কিন্তু এর প্রয়োগ হচ্ছে, কিন্তু লেখক বলছেন স্থানীয়ভাবে এই গভীর দর্শনের চর্চা বা প্রায়োগিক দিকটা যেন কম। এটা একটা ভাবনার বিষয়। তার নিজস্ব সংস্কৃতি বা দর্শনের ভেতরেও হয়তো সমাধানের পথ থাকতে পারে, যা আমরা দেখছি না। একদম।
সব মিলিয়ে দেখলে পার্বত্য চট্টগ্রামে দারিদ্র্য থেকে মুক্তি পেতে হলে গতানুগতিক ভাবনা থেকে বের হতে হবে। সমতলের জন্য যে মডেল কাজ করে সেটা হয়তো এখানে পুরোপুরি খাটবে না। প্রয়োজন হলো স্থানীয় বাস্তবতা অনুযায়ী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এবং অবশ্যই শিক্ষাকে গুরুত্ব দিয়ে একটা পরিকল্পনা করা। তবে আমার মতে সবচেয়ে জরুরি হলো একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। এটা ছাড়া বাকি সব কিছুই কঠিন। ঠিক। তাহলে আলোচনার সারমর্মটা দাঁড়াচ্ছে শুধু সম্পদ থাকলেই হবে না, দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, গুণগত শিক্ষা আর এমন উন্নয়ন যেখানে সাধারণ মানুষের কথা শোনা হবে, তাদের অংশগ্রহণ থাকবে। এগুলো না হলে এই সম্পদশালী দরিদ্র অবস্থা থেকে বেরোনো মুশকিল। আজকের আলোচনার পর একটা প্রশ্ন মনে আসছে, কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে উন্নয়ন মানে শুধু রাস্তা বা বিল্ডিং বানানো নয়, বরং উন্নয়ন মানে স্থানীয় মানুষের সক্ষমতা বাড়ানো, যাতে তারা নিজেদের সম্পদ নিজেরাই ব্যবহার করতে পারে। আমাদের এই আলোচনাটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। পরবর্তী পডকাস্টের জন্য আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন।